বিসমিল্লাহির রহমানির রহিম। বিবিএ অনার্স অ্যাকাউন্টিং সেকেন্ড ইয়ার এবং ডিগ্রি পাস কোর্স সেকেন্ড ইয়ার এর সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি ভালো আছো। তোমাদের ভালো থাকার প্রত্যাশায় আজকে আমরা প্রিপারেশন অফ ক্যাশ ফ্লো স্টেটমেন্ট অধ্যায়ের থেকে দ্বিতীয় লেকচার শুরু করছি। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, গত লেকচার বা প্রথম লেকচারে আমরা ক্যাশ ফ্লো স্টেটমেন্ট সংক্রান্ত মৌলিক কিছু আলোচনা করেছিলাম। সেই আলোচনায় আমরা বলেছিলাম ক্যাশ ফ্লো স্টেটমেন্ট বা নগদ প্রবাহ বিবরণী দুটো পদ্ধতিতে প্রস্তুত করা যায়। একটি হলো ডাইরেক্ট মেথড বা প্রত্যক্ষ পদ্ধতি, আরেকটি হলো ইনডাইরেক্ট মেথড বা পরোক্ষ পদ্ধতি। পরোক্ষ পদ্ধতি হলো যেই পদ্ধতিতে নেট ইনকাম এর সাথে চলতি সম্পদ এবং চলতি দায়ের পার্থক্য ও অনগদ দফাসমূহ সমন্বয়ের মাধ্যমে পরিচালন কার্যক্রম হতে নগদ প্রবাহ নির্ণয় করা হয়। সংক্ষেপে বলা যায়, নেট ইনকাম এর সাথে নিম্নোক্ত বিষয়গুলো যোগ ও বিয়োগ করা হয়। নেট ইনকাম। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা গত ক্লাসে একটি কথা বলেছিলাম, সেটি হলো যে আমরা ক্যাশ ফ্লো স্টেটমেন্টের অপারেটিং অ্যাক্টিভিটিস অংশটুকু যখন প্রস্তুত করব, সেই অংশে অপারেটিং অ্যাক্টিভিটিস এর অংশটুকু যখন প্রস্তুত করব, সেই অংশে যে তথ্যগুলো আসবে, সেই তথ্যগুলোর মূল ভিত্তি হলো আমাদের ফিনান্সিয়াল স্টেটমেন্টসের ইনকাম স্টেটমেন্ট। ফিনান্সিয়াল স্টেটমেন্টসের ইনকাম স্টেটমেন্ট অর্থাৎ ইনকাম স্টেটমেন্টে যে আয় এবং ব্যয়গুলো রয়েছে, সেই আয় এবং ব্যয়গুলো নিয়েই মূলত আমাদেরকে অপারেটিং অ্যাক্টিভিটিস অংশটুকু প্রস্তুত করতে হয়। এই অপারেটিং অ্যাক্টিভিটিস আমাদের প্রস্তুত করতে গেলে আমাদেরকে ইনকাম স্টেটমেন্টের তথ্যের উপর ভিত্তি করেই করতে হয়। তাহলে ইনকাম স্টেটমেন্টে যে তথ্যগুলো থাকে সেগুলো হলো আয় এবং ব্যয়। আয় এবং ব্যয়গুলোকে আমরা যখন সরাসরি সমন্বয় করছি, তখন সেটি হলো ডাইরেক্ট মেথড। আর আয় এবং ব্যয়গুলোকে যখন আমরা সরাসরি সমন্বয় না করে নিট লাভের মাধ্যমে আয় এবং ব্যয়গুলোকে সমন্বয় করছি, তখন সেটি হলো পরোক্ষ পদ্ধতি। আয় এবং ব্যয়গুলোকে নিট লাভের মাধ্যমে সমন্বয় কিভাবে করতে হয়, আমরা যদি একটি উদাহরণ দিয়ে কথা বলি, তাহলে মনে হয় আরও সহজ হবে। যেমন বাকিতে বিক্রয়। এটি হলো আমাদের আয় বিবরণী বা ইনকাম স্টেটমেন্টের একটি হিসাব। বাকিতে যে বিক্রয়, তা কিন্তু নগদ প্রবাহ বিবরণীতে অন্তর্ভুক্ত থাকবে না। আমরা যদি ডাইরেক্ট মেথডে অপারেটিং অ্যাক্টিভিটিস অংশ প্রস্তুত করি, তাহলে বিক্রয় থেকে বাকিতে বিক্রয়কে আমরা বাদ দিয়ে দিব। কিন্তু আমাদের যখন ইনডাইরেক্ট মেথডে করতে হবে, তখন আমরা এই বিক্রয় থেকে সরাসরি বাদ দিব না। তাহলে আমরা কোথায় থেকে বাদ দিব? আমরা নিট প্রফিট বা নিট ইনকাম থেকে বাকিতে যে বিক্রয় রয়েছে সেই অংশটুকু বাদ দিব। এভাবেই আমরা ইনডাইরেক্ট মেথডে সরাসরি
কোনো আয় বা ব্যয়কে সেই আয় বা ব্যয় থেকে আয় বা ব্যয়ের সাথে সমন্বয় করতে পারবো না, সেই আয় বা ব্যয়কে আমরা সমন্বয় করব নেট প্রফিট এর মাধ্যমে। তো নেট প্রফিটের মাধ্যমেই যখন আয় বা ব্যয়কে সমন্বয় করা হয়, আয় বা ব্যয়কে সমন্বয় করা হয়, তখন এই পদ্ধতিকে বলা হয় পরোক্ষ পদ্ধতি। এই পরোক্ষ পদ্ধতি শুধু অপারেটিং অ্যাক্টিভিটিস এর ক্ষেত্রেই পরিলক্ষিত হয়। অর্থাৎ ডাইরেক্ট মেথড এবং ইনডাইরেক্ট মেথড এর পার্থক্য শুধু অপারেটিং অ্যাক্টিভিটিস এর ক্ষেত্রেই পরিলক্ষিত হয়। আমাদের ইনভেস্টিং এবং ফিন্যান্সিং যে অ্যাক্টিভিটিস রয়েছে, সেই অ্যাক্টিভিটিসগুলোর ক্ষেত্রে ডাইরেক্ট মেথড এবং ইনডাইরেক্ট মেথডে একইভাবে সমন্বয় করা হয় বা কাজ করা হয়ে থাকে। তো যাই হোক শিক্ষার্থীবৃন্দ, এখন আমরা অপারেটিং অ্যাক্টিভিটিসের একটি ছক দেখতে চাই। ইনডাইরেক্ট মেথডে অপারেটিং অ্যাক্টিভিটিসের একটি ছক দেখতে চাই। জি, আমরা একটা অপারেটিং অ্যাক্টিভিটিসের ছক দেখতে চাই ইনডাইরেক্ট মেথডে। এখানে বলা হলো ক্যাশ ফ্লোস ফ্রম অপারেটিং অ্যাক্টিভিটিস ইনডাইরেক্ট মেথড, নেট ইনকাম রিপোর্টেড অন দ্য ইনকাম স্টেটমেন্ট, নেট ইনকাম রিপোর্টেড অন দ্য ইনকাম স্টেটমেন্ট। অর্থাৎ ইনকাম স্টেটমেন্টে যে নেট ইনকাম রয়েছে, সেই নেট ইনকাম নিয়ে আমরা শুরু করলাম। অ্যাডজাস্টমেন্ট ফর নন ক্যাশ আইটেমস, অর্থাৎ ইনকাম স্টেটমেন্টে যে নন ক্যাশ আইটেমগুলো হিসাবভুক্ত করা হয়েছিল, সেইগুলোকে এখন সমন্বয় করে নিতে হবে। শুরুতেই ডেপ্রিসিয়েশন বা অপচয়কে যোগ করা হলো। কেন করা হলো সেই বিষয়টুকু আমরা একটু বুঝতে চাই। অপচয় হলো একটি অনগদ লেনদেন। এই অপচয়কে খরচ হিসাবে ধরা হয়েছিল। আমরা যখন নগদ প্রবাহ বিবরণী বা ক্যাশ ফ্লো স্টেটমেন্ট প্রস্তুত করব, সেই ক্যাশ ফ্লো স্টেটমেন্টে অনগদ কোনো লেনদেন অন্তর্ভুক্ত বা হিসাবভুক্ত হবে না। তাই যদি হয়ে থাকে, আমরা যেহেতু নেট প্রফিট নিয়ে এই পদ্ধতির অপারেটিং অ্যাক্টিভিটিস শুরু করলাম, অর্থাৎ পরোক্ষ পদ্ধতিতে অপারেটিং অ্যাক্টিভিটিস বা পরিচালন কার্যাবলী শুরু করলাম, নেট প্রফিট নিয়ে শুরু করলাম। আমরা যখন নেট প্রফিট নির্ণয় করেছি ইনকাম স্টেটমেন্টের মাধ্যমে, তখন ডেপ্রিসিয়েশনকে আমরা খরচ হিসাবে বাদ দিয়েছিলাম। কিন্তু নগদ প্রবাহের দৃষ্টিকোণ থেকে অনগদ খরচ বা অপচয় হিসাবভুক্ত হবে না। আমরা যেহেতু নেট প্রফিট নিয়ে শুরু করেছি এবং নেট প্রফিট নির্ণয় করতে গিয়ে আমরা অপচয়কে খরচ হিসাবে বাদ দিয়েছিলাম, এটি নগদ প্রবাহের দৃষ্টিকোণ থেকে খরচ নয় বিধায়, যেহেতু বাদ দিয়ে নেট প্রফিট নির্ণয় করা হয়েছিল, এখন এটিকে যোগ করতে হবে, কারণ নগদ প্রবাহের দৃষ্টিকোণ থেকে এটি খরচ নয়। ঠিক একইভাবে ডেপ্রিসিয়েশনকে আমরা যেভাবে বাদ দিয়েছিলাম, অ্যামোর্টাইজেশন অফ ইনটেনজিবল অ্যাসেটস, অর্থাৎ অস্পর্শনীয় সম্পদের অবলোপন, এটি ঠিক অপচয়ের মতোই। অপচয় ধরা হয় স্পর্শনীয় সম্পদের উপর, আর অবলোপন ধরা হয় অস্পর্শনীয় সম্পদের উপর। যেহেতু অপচয়কে আমরা যোগ করেছি অনগদ খরচ বিবেচনা করে, অ্যামোর্টাইজেশন ঠিক একইভাবে অনগদ খরচ বিবেচনায় এটিকে এখানে যোগ করতে হবে। তারপরে অ্যাড অর লেস আদার নন ক্যাশ আইটেমস ইনক্লুডেড ইন নেট ইনকাম, অর্থাৎ আমরা নেট ইনকাম নির্ণয় করতে গিয়ে আরও যে নন ক্যাশ আইটেমকে অন্তর্ভুক্ত করেছিলাম, সেইগুলোকে হয় আমরা যোগ করব, না হলে আমরা বিয়োগ করে এই অংশটুকু কমপ্লিট করব। তারপর আসছে অ্যাডজাস্টমেন্ট ফর গেইন অ্যান্ড লস। আমাদের যখন কোনো সম্পদ বিক্রি হয়, সেই সম্পদ বিক্রির ফলে হয় লাভ হয়, না হলে ক্ষতি হয়। সম্পদ বিক্রি করে যদি লাভ হয়, সেটাকে বলা হয় গেইন অন সেল অফ অ্যাসেটস।
আর যদি ক্ষতি হয় তাহলে বলা হয় লসেস অন সেল অফ অ্যাসেটস, অর্থাৎ সম্পদ বিক্রির উপর ক্ষতি। আমরা যখন কোনো সম্পদ বিক্রি করে গেইন বা লস সম্পন্ন করি তখন সেই গেইন বা লস নগদে হয় না, সেই গেইন বা লস নগদে হয় না। যেমন ধরা যাক একটি সম্পদের মূল্য হলো, একটি আসবাবপত্রের মূল্য হলো 10,000 টাকা, কিন্তু এটি বিক্রি হলো 8,000 টাকা। তাহলে যে 2,000 টাকা লস হলো, এই 2,000 টাকা কিন্তু আমাদের প্রতিষ্ঠান থেকে নগদে বেরিয়ে গেল না। অর্থাৎ এই 2,000 টাকা যে লস, এই 2,000 টাকার কিন্তু নগদ বহির্প্রবাহ হয়নি। কিন্তু আমরা যখন আয় বিবরণী প্রস্তুত করেছি তখন কিন্তু এই 2,000 টাকাকে লস হিসাবে ইনকাম স্টেটমেন্টে অন্তর্ভুক্ত করেছি। যেহেতু এই 2,000 টাকা আমাদের প্রতিষ্ঠান থেকে বেরিয়ে যায়নি, সেহেতু নগদ প্রবাহের দৃষ্টিকোণ থেকে এটি খরচ বলে বিবেচিত হবে না। কিন্তু আমরা নেট প্রফিট নির্ণয়ের সময় যেহেতু এই 2,000 টাকা বাদ দিয়েছিলাম, এখন যখন ক্যাশ ফ্লো স্টেটমেন্ট প্রস্তুত করব তখন এই 2,000 টাকাকে খরচ হিসাবে বিবেচনা করা যাবে না, বিদায় এই 2,000 টাকা নেট লাভের সাথে যোগ করে আমাদেরকে এই বিবরণী প্রস্তুত করতে হবে। তাহলে আমরা এই যে লস অন সেল অফ অ্যাসেট যেই যুক্তিতে এখানে যোগ করছি, ঠিক একই যুক্তিতে তার বিপরীত ক্রমে গেইন অন সেল অফ অ্যাসেটকে আমরা বিয়োগ করে দিব। তারপর আমরা আসছি অ্যাডজাস্টমেন্ট ফর চেঞ্জেস ইন কারেন্ট অপারেটিং অ্যাকাউন্টস। অর্থাৎ কারেন্ট অপারেটিং অ্যাকাউন্টস বলতে আমরা বুঝব কারেন্ট অ্যাসেটস অ্যান্ড কারেন্ট লায়াবিলিটিস। আমরা কারেন্ট অ্যাসেট এবং কারেন্ট লায়াবিলিটিস এগুলোকে আমরা কিন্তু আমাদের আয় বিবরণীতে হিসাবভুক্ত করে থাকি। যেমন আমাদের যদি বাকিতে বিক্রি হয়ে থাকে, বাকিতে বিক্রয় এবং নগদ বিক্রয় এই দুটোই আমাদের ইনকাম স্টেটমেন্টে অন্তর্ভুক্ত হয়ে থাকে। যদি বাকিতে বিক্রি হয়ে থাকে, সেই বাকিতে বিক্রিকে আমরা বলে থাকি অ্যাকাউন্টস রিসিভেবল। সেই বাকিতে যে বিক্রি হলো, সেই বাকিতে বিক্রির অংশটুকু আমরা মূলত অ্যাকাউন্টস পেয়েবলের মাধ্যমেই প্রতিফলিত করে থাকি। তাহলে বাকিতে বিক্রি হলে আমাদের অ্যাকাউন্ট রিসিভেবলের পরিমাণ বেড়ে যায়। আরেকটু স্পষ্ট করা যাক বিষয়টুকু। আমাদের অ্যাকাউন্ট রিসিভেবল চলতি হিসাবকালের শেষে ধরা যাক 50,000 টাকা, আর বিগত হিসাবকালের শেষে এটি যদি হয়ে থাকে 40,000 টাকা, তাহলে চলতি হিসাবকালে আমাদের অ্যাকাউন্ট রিসিভেবল বা বাকিতে বিক্রি 10,000 টাকা বেড়েছে, যা বিক্রয়ের মধ্যে অন্তর্ভুক্ত রয়েছে। আমরা যখন ওই অপারেটিং অ্যাক্টিভিটিস অংশটুকু প্রস্তুত করব তখন এই অ্যাকাউন্টস রিসিভেবলের যে বৃদ্ধি পেল, অর্থাৎ এইটুকু বাকিতে বিক্রি আমাদের বৃদ্ধি পেয়েছে, এই বাকিতে বিক্রিটুকু বা অ্যাকাউন্ট রিসিভেবলের যে অতিরিক্ত অংশটুকু এই বছরে সম্পন্ন হলো, সেইটুকু বাকিতে হয়েছে, বিদায় আমরা এই নেট প্রফিট থেকে বাদ দিব। তাহলে আমাদের চলতি সম্পদ যদি বৃদ্ধি পায় তাহলে এই নেট প্রফিট থেকে বাদ দিতে হবে। চলতি সম্পদ বৃদ্ধি পেলে নেট প্রফিট থেকে বাদ দিতে হবে। আর যদি চলতি সম্পদ হ্রাস পায় তাহলে নেট প্রফিটের সাথে যোগ করতে হবে। এর বিপরীত ক্রমে আমরা জানি কারেন্ট অ্যাসেট এর বিপরীত হলো কারেন্ট লায়াবিলিটিস। যদি আমাদের কারেন্ট লায়াবিলিটিস বৃদ্ধি পায়, আমরা যদি কারেন্ট অ্যাসেটের যুক্তির দিকে আলোকপাত করি তাহলে দেখব কারেন্ট অ্যাসেট বৃদ্ধি পেলে আমরা নেট প্রফিট থেকে যে যুক্তিতে বাদ দিয়েছিলাম তার বিপরীত ক্রমে যদি কারেন্ট লায়াবিলিটিস বৃদ্ধি পায় তাহলে আমরা এখানে যোগ করব। কারেন্ট লায়াবিলিটিস বৃদ্ধি পেলে আমরা নেট প্রফিটের সাথে যোগ করব। আর যদি কারেন্ট লায়াবিলিটিস হ্রাস পায় তাহলে আমরা নেট ইনকাম থেকে বিয়োগ করব। তো এইভাবেই আমরা আমাদের এই
অপারেটিং অ্যাক্টিভিটিস অংশটুকু ইনডাইরেক্ট মেথডে প্রস্তুত করব। তো সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা তোমাদের টেক্সট বই থেকে বিষয়টুকু আরেকটু দেখার এবং বোঝার চেষ্টা করবে, এবং আমিও পরবর্তী ক্লাসে গাণিতিক উদাহরণের মাধ্যমে তোমাদেরকে এই ক্যাশ ফ্লোস ফ্রম অপারেটিং অ্যাক্টিভিটিস অংশটুকু বোঝানোর চেষ্টা করব। তো সেই আগামী ক্লাস পর্যন্ত তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, এই প্রত্যাশায় সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকের ক্লাস শেষ করছি।